ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথমেটিক্স। প্রথমে তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা প্রত্যেকেই তোমাদের জীবনের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে সফল হও। তোমাদের সফলতাই আমাদের প্রধান উদ্দেশ্য। আজকে আমরা এএনএম জিএনএম 2024-এর জন্য ম্যাথামেটিক্সের যে ক্লাস সেটা আজক থেকে স্টার্ট করে দিচ্ছি। রেগুলার বেসিসে এখন তোমাদের জন্য ক্লাস আসতে থাকবে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, যাতে করে এই নতুন নতুন ক্লাসগুলো তোমরা পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকে আমি তোমাদের জন্য ম্যাথামেটিক্সের কয়েকটা কোশ্চেন তুলেছি, আর এই কোশ্চেনগুলো তুলেছি তোমাদের যে লাস্ট এক্সাম হয়ে গেল 2023-তে ম্যাথের যে কোশ্চেনগুলো এসেছিল সেখান থেকে কয়েকটা কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে শুরু করছি আজকের ক্লাসটা। তাহলে দেখো, প্রথম কোশ্চেনে আমি রেখেছি যেটা তোমাদের পরীক্ষায় এসেছিল, খুবই সহজ একটা কোশ্চেন, যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের অন্তর 3 ও ধ্রুবক পদ বলেছে 4, তাহলে বলেছে সমীকরণটি কত। প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিই যে একটি দ্বিঘাত সমীকরণ মানে যে সমীকরণের চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকে, সর্বাধিক ঘাত 2 থাকে, আর একটি দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে। ওকে, আর এখানে সেই দুটো বীজের কন্ডিশন কি দিয়েছে, অন্তর বলেছে 3। অন্তর কত দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে। এবং ধ্রুবক পদ বলেছে 4। এই যে ধ্রুবক পদ যেটা বলে, সেই ধ্রুবক পদ হলো বীজ দুটোর গুণফলকে বোঝায়। ওকে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের যদি আমাদের দুটো বীজ যদি জানা থাকে, তাহলে সেখান থেকে কিন্তু সহজে আমরা দ্বিঘাত সমীকরণটা লিখতে পারি। কিভাবে? যে মনে করো চলরাশি এক্স, তাহলে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার আমি 2 দেবো, ঘাত মাইনাস এই যে ব্র্যাকেট দিলাম সেখানে বীজ দুটোর আমি যোগফলকে বসাবো, তারপরে এক্স, তারপরে প্লাস দিয়ে বীজদ্বয়ের গুণফল বলতে এখানে ধ্রুবক পদ কত রয়েছে, 4 ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণটা কিন্তু এই টাইপের হবে। কিন্তু আমরা এক্স এর যে সহগ সেটা কত হবে সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু এখানে জানি যে গুণফল বা ধ্রুবক পদ যেহেতু 4 বলা আছে, তাহলে শেষের যে আমাদের টার্মটা হবে সেটা হবে +4। তাহলে এবার অপশনগুলোকে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে সি এবং ডি নম্বর অপশনে দেখো এখানে -4 রয়েছে, তার মানে সি এবং ডি আমাদের উত্তর হতে পারে না। তাহলে উত্তর হবে কোনটা, হয় এ নম্বর অপশন, না হলে বি নম্বর অপশন। ওকে, এবার এ এবং বি এর মধ্যে একদম সঠিক এক্স্যাক্ট উত্তর কোনটা, দেখো তার জন্য আমাদের কি করতে হবে, যে আমি বলেছিলাম যে 4 হলো বীজদ্বয়ের গুণফলকে বোঝায়। তাহলে 4কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, 4 গুণ 1। 4-এর মধ্যে তার অন্য কোনো সংখ্যা নেই, 4 গুণ 1 একমাত্র ভাঙানো যায়। তাহলে দেখো এখানে যদি একটা বীজ আমাদের 4 হয়, তাহলে অপর বীজটা হয়ে যাবে 1। আর আমি বলেছিলাম যে এক্স এর যেটা সহগ হয় সেটা বীজদ্বয়ের যোগফল হয়। বীজদ্বয়ের এখানে অন্তর দেওয়া আছে, আমি ওখানে অন্তর বসাতে পারবো না, আমার এখানে এক্স এর সামনে যেটা বসাতে হবে বীজ দুটোর যোগফল। তাহলে একটা বীজ 4 রয়েছে আর একটা বীজ রয়েছে 1, যোগ করলে হবে 5, মানে আমাদের এখানে বসে যাবে এখানে 5। তাহলে আমাদের সমীকরণটা কি হলো, x² - 5x + 4 = 0। তার মানে দেখো এ নম্বর অপশন হচ্ছে সঠিক। তাহলে আমাদের এক্স এর সহগ যেটা হয় বীজদ্বয়ের যোগফল, আর ধ্রুবক পদ বলতে বোঝায় আমাদের বীজদ্বয়ের গুণফল। ওকে, তারপরে চলে আসছি আমি নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, যে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 সেমি, তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত। ওকে, পরিবৃত্ত মানে ত্রিভুজের শীর্ষবিন্দু যে রয়েছে 3টে, সেই 3টে শীর্ষবিন্দুতে যখন কোনো একটা বৃত্ত আঁকা হবে তখন সেটাকে পরিবৃত্ত বলে। তাহলে এখানে একটা ত্রিভুজ বলেছে, সেই ত্রিভুজটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। দেখো একটা ত্রিভুজের 3টে বাহু কত কত রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5। এই বাহুগুলোকে আমি যদি লক্ষ্য করে দেখি তাহলে এদের মধ্যে একটা রিলেশন রয়েছে, যে 5-এর যদি বর্গ করি মানে 5-এর স্কোয়ার যেটা হবে, বাকি যে দুটো বাহু পড়ে থাকলো 3 এবং 4, তাদের বর্গের সমষ্টির সঙ্গে দেখো সমান হচ্ছে। মানে 5-এর স্কোয়ার 25, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 16 আর 9 যোগ করলেও দেখো 25ই হচ্ছে। যখন কোনো একটা ত্রিভুজের 3টে বাহু এইরকম একটা রিলেশন তৈরি করবে যে বড় বাহুটার বর্গ বাকি দুটো বাহুর বর্গের সমষ্টির সঙ্গে সমান হবে, তখন সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তার মানে ত্রিভুজটা হবে আমাদের এরকম সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ 90 ডিগ্রি। তাহলে এটাকে নিয়ে নিচ্ছি আমি 3, এটাকে নিয়ে নিচ্ছি 4, আর সবচেয়ে বড় বাহুটা আমাদের অতিভুজ হয়। তাহলে এখানে আমাদের ত্রিভুজটা শীর্ষবিন্দু যদি বৃত্ত আঁকি, বৃত্তটা হবে এরকম। ওকে, তাহলে এটা যেহেতু 5 ছিল, আর এই বৃত্তের যেটা ব্যাসার্ধ হবে, আমাদের একটা বৃত্তের ক্ষেত্রফল আঁকতে বলবে, মানে বের করতে বলেছে।
এই যে ত্রিভুজের উপরে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় আমাদের পাই আর স্কোয়ার, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ। আর এখানে এই যে ত্রিভুজটার সবচেয়ে বড় বাহু যে রয়েছে 5 অতিভুজ যেটাকে বলি আমরা, তার অর্ধেকটাই হবে সেই বৃত্তটার হলো ব্যাসার্ধ, মানে এখানে আর এর মান হবে সবচেয়ে বড় বাহুর অর্ধেক, মানে এখানে এটা যদি 5 হয় তাহলে এটা হবে 5/2, এই 5/2টাই হয়ে যাবে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হলো, পায়ের মান আমরা জানি 22/7, আর স্কোয়ার বলতে কি আর এর মান 5/2 ইন্টু 5/2, যেহেতু স্কোয়ার রয়েছে দুবার গুণ, এবার 2 দিয়ে মানে 22কে যদি কেটে দিই তাহলে এখানে 11 থাকবে, তাহলে 5 5 25, 25-এর সঙ্গে 11 গুণ করলে হবে 275 ডিভাইডেড বাই 7 2 14 মানে হচ্ছে 14। তার মানে দেখো সি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক। 275/14 বর্গ সেন্টিমিটার ওই যে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, এই অঙ্কটা করা আরও একটা খুবই সহজ নিয়ম রয়েছে। নিয়মটা হলো যে সমস্ত সংখ্যা এখানে যে যতগুলো সংখ্যা রয়েছে এদের মধ্যে যে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। দেখো 5কে আমি 11 দিয়ে ভাগ করতে পারি না, 14কেও আমি 11 দিয়ে ভাগ করলে ভাগফলটা মানে মিলে যাবে না, 175 এখানে উপরে রয়েছে সেটাকেও ভাগ করা যাবে না, কিন্তু দেখো 275কে যদি আমি 11 দিয়ে এখানে ভাগ করি সেটা কিন্তু করা যাবে। ওকে, সেখানে উত্তর হবে 25, ঠিক আছে তো? তার মানে যেহেতু যে সংখ্যাটা এই ধরনের অঙ্কে যে সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হবে, বিভাজ্য হবে, সেটাই হয়ে যাবে উত্তর, মানে সি নম্বর অপশন হয়ে যাবে সঠিক উত্তর। এটা আমরা অপশন চেক করে কিন্তু অ্যান্সারটা কিন্তু করতে পারতাম। তারপরে চলে আসি নেক্সট কোশ্চিনটাতে। কি বলেছে যে সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। ওকে, তাহলে এর জন্য আমি একটা ট্রিক্স শিখিয়েছি তোমাদের, যারা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের আগের বারে দেখেছো তারা জানবে যে আরটি সূত্রটা হলো, যে শর্ট ট্রিক্সটা হলো আরটি ইকুয়াল টু n-1 × 100, যেখানে আর হলো এখানে সুদের হার যেটার মান আমাদের জানা নেই, বের করতে বলেছে, টি মানে বছর টাইম যার মান দেওয়া আছে 4, আর এখানে দ্বিগুণ বলেছে, যে দ্বিগুণ যত গুণ বলবে সেটা হলো এন এর মান মানে 2। তাহলে এবার ভ্যালুগুলোকে যদি পুট করে দিই, দেখো আর এর মান জানা নেই, আর এর জায়গায় আর লিখে দিচ্ছি, টি এর মান হলো 4 লিখে দিলাম, এন এর জায়গায় 2 জানা আছে, এন এর মান 2, তাহলে 2 - 1 × 100, 2 এর থেকে 1 বিয়োগ করলে একই হয়, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে এখানে কি পড়ে থাকলো আর ইন্টু 4, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1-এর সঙ্গে আবার 100 গুণ করলে আমাদের এখানে 100ই হবে। এবার দেখো সমান চিহ্নের কিন্তু উভয় পাশে আমি কিন্তু কাটাকাটি করতে পারি গুণ আকারে থাকলে, তাহলে এখানে দেখো 4 দিয়ে এখানে যদি 100 কেটে দিই তাহলে হয় 25, তার মানে আমাদের আর এর মান হয়ে যাচ্ছে আমাদের 25, তার মানে উত্তর হয়ে যাচ্ছে 25%, মানে হচ্ছে বি নম্বর অপশন সঠিক। তার জন্য আমাদের এই ট্রিক্সটা কিন্তু মনে রাখতে হবে যে আরটি ইকুয়াল টু n-1 × 100, এটা কিন্তু বারবার তোমাদেরকে আগের বার শেখানো হয়েছে, যারা যারা আমার ক্লাস করেছিল তারা প্রত্যেকে এটা জানবে। এইরকম নতুন নতুন ট্রিক্স জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ক্লাসগুলোকে রেগুলার ফলো করো, দেখবে তোমরা প্রত্যেকে এগুলো কিন্তু সহজে নিমেষের মধ্যে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তারপর চলে আসি নেক্সট কোশ্চেনে। কি বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 3000 টাকার সুদ কত হবে। এটা একটা সরল সুদের অঙ্ক, আর সরল সুদের অঙ্ক আমাদের ফর্মুলা জানি যে আই মানে সুদ ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি/100, যেখানে প্রিন্সিপাল পি হলো প্রিন্সিপাল বা আসল, যার মান এখানে দেওয়া আছে 3000 টাকা, আর যেটা আর মানে সুদের হার দেওয়া আছে 6%, টি মানে হচ্ছে টাইম, টাইম দেওয়া আছে দেখো এখানে 1 জানুয়ারি থেকে 26শে মে, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মোটামুটি 5 মাস, যখন এইরকম 5 মাস বা 6 মাসের একটা টাইম ডিউরেশন দেওয়া থাকবে আমাদের, তখনই মনে রাখবে যে এই টাইমটা হয়ে যায় 146 দিন। তোমরা এটা হিসেব করেও দেখতে পারো, এটা হবে 146 দিন, 1 জানুয়ারি থেকে 26শে মে এটা হবে 146 দিন। আর আমাদের সুদের অঙ্কে সবসময় কিন্তু টাইমটাকে বছরে নিয়ে যেতে হয়, তাহলে 146 দিনটাকে আমি 365 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে বছরে চলে যাবে। ওকে, তাহলে এটাকে 73 দিয়ে যদি কাটাকাটি করি এটা হবে 2 আর এটা হবে 5, মানে কত হলো এখানে আমাদের 2/5 ইয়ার বছর। ওকে, তাহলে এবার ভ্যালুগুলো যদি আমি পুট করে দিই তাহলে পি এর জায়গায় আমি 3000 বসিয়ে দিলাম,
আর এর মান আমাদের 6 জানা আছে, টি এর মান 2/5 মানে 2টা উপরে 5টা নিচে, আর এখানে নিচে একটা ফর্মুলার 100 ছিল। এখানে দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে এখানে 30কে কাটলে হয়ে যাবে 6, তাহলে কত পড়ে থাকলো 6 × 6 × 2 মানে হলো 6 6 36 × 2 মানে 72। দেখো ডি নম্বর অপশান রয়েছে 72। এখানে এই জিনিসটা মনে রাখতে হবে যে যখনই আমাদের 5 থেকে 6 মাসের জন্য একটা সময় দেওয়া থাকবে, সেখানে আমাদের দিন সংখ্যাটা 146 দিন হয়। এটা কি করে হয় এটা আমি সরল সুদের ক্লাসে ডিটেলসে শিখিয়েছি। ওকে, এটা তোমাদের এখন শুধু মনে রাখতে হবে যে 5 থেকে 6 মাসের টাইম ডিউরেশন হলে এটা সময়টা হয় 146 দিন, আর হচ্ছে বছরে নিয়ে গেলে 2/5 ইয়ার। আর তোমরা এটা হিসেব করেও দেখতে পারো, 1 জানুয়ারি থেকে 26শে মে অবধি 146 দিনই হবে। ঠিক আছে, তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে, যে রমেনবাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করেন। আচ্ছা, এতে তার ক্ষতি হয় 25%, লস হয়ে যায়। যদি তিনি 16% লাভ করতে চাইতেন, তাহলে ঘড়িটি তাকে ওই বিক্রয় মূল্য থেকে আরও কত বেশি টাকা বিক্রয় করতে হতো? এখানে দেখো আমাদের কী দেওয়া আছে, ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা বিক্রয় মূল্যকে আমরা এসপি দিয়ে লিখব, এসপি সেলিং প্রাইস শর্ট করে, আর ক্রয় মূল্যকে লিখব সিপি দ্বারা, কস্ট প্রাইস। তাহলে ধরে নিলাম আমি যে সিপি, যে ঘড়িটির ক্রয় মূল্য যেটাকে আমরা সিপি বলি, সেটা ধরে নিলাম সবসময় 100% ধরে নেব। এবার ঘড়িটিতে তিনি 25% ক্ষতি করেছেন, লস করেছেন, তার মানে 100%-এর জিনিস তিনি বিক্রি করেছেন 75%-এ, কারণ 100 মাইনাস 25%। তাহলে এটা যেটা হলো সেটা আমাদের কি হয়ে গেল, এসপি। মানে কেনার দাম ছিল 100%, বিক্রির দাম হলো 75%। এবার কন্ডিশন কি দেওয়া আছে, আমাদের 16% লাভ করতে হবে। তাহলে 16% লাভ মানে কি, 100%-এর জিনিসকে বিক্রি করতে হবে আরও 16% বাড়িয়ে, মানে 116%-এ। বোঝা গেল? 100 টাকা আমি ধরে নিলাম ক্রয় মূল্য, যেহেতু ক্ষতি করেছেন 25%, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল 75%। এবার তাকে যদি মানে 16% লাভ করতে হয়, তাহলে আমাদের 100 টাকার জিনিস, 100%-এর জিনিস 116%-এ বিক্রি করতে হবে। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কত, এদের মধ্যে যদি বিয়োগ করি, দেখো 41%-এর ডিফারেন্স হচ্ছে। আরও আমাদের কি করতে হবে, যে 41% বেশিতে আমাদের বিক্রি করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া আছে কি 75% আমাদের বিক্রয় মূল্য পেয়েছি আমি, 75%-এর মান মানে বিক্রয় মূল্য 300 টাকা বলা আছে, যে 300 টাকায় বিক্রি করেছেন। এবার 75% আমি বিক্রয় মূল্য পেয়েছিলাম, তাহলে দেখো 75%-এর ভ্যালু হলো 300 টাকা, তাহলে 1%-এর ভ্যালু হবে 300 ভাগ 75, তাহলে এটা হয়ে যাবে 4 টাকা। দেখো 1%-এর ভ্যালু হলো 4 টাকা, আমাদের বের করতে হবে কিন্তু 41%-এর ভ্যালু, কারণ 41% বেশি বিক্রি করলে আমাদের বেশি টাকাটা আমি আরও পারবো। তাহলে আমাদের 41%-এর ভ্যালু কত হবে, 1%-এর ভ্যালু যদি আমাদের 4 টাকা হয়, তাহলে 41%-এর ভ্যালু হবে 41 × 4 মানে হচ্ছে 4 × 4, 4 × 4 = 16 মানে 164 টাকা। কী করে 41%? দেখো 75%-এ বিক্রি করলে ক্ষতি হয়। ওকে, 116%-এ বিক্রি করলে কী হবে, আমাদের ওই লাভটা হবে। তাহলে আমাদের বেশি কত লাগছে, 75 থেকে 116 মানে 41% আমাদের বেশিতে আমাদের জিনিসটাকে বিক্রি করতে হবে। আর 1%-এর ভ্যালু আমি পেলাম 4 টাকা, যেহেতু 75%-এর ভ্যালু 300 টাকা, 1%-এর ভ্যালু হলো 4 টাকা, অথবা 41%-এর ভ্যালু হবে 164 টাকা। তার মানে 164 টাকায় আমাদের জিনিসটিকে বেশি দামে বিক্রি করতে হবে, তবেই 16% লাভ হতো। তার মানে এ নম্বর অপশনে যাচ্ছে আমাদের সঠিক। ওকে, এই যে আমি 5টা কোশ্চেন আজকে সলভ করালাম, এই 5টা কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আগের বার এসেছে। ওকে, আর এই কোশ্চেনগুলো কিন্তু ছোটো ছোটো ট্রিক্সের দ্বারা করলেই তবেই কিন্তু তোমরা সময়ের মধ্যে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তাছাড়া কিন্তু বড় লেন্দি প্রসেসে করলে কিন্তু অনেক সময় লেগে যাবে, যেটা তোমাদের সম্ভব না। তো এইরকম নতুন নতুন ট্রিক্সের দ্বারায় ক্লাস পেতে আমাদের ক্লাসটিতে তোমরা সাবস্ক্রাইবের মাধ্যমে জয়েন হয়ে যাও। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করো। এ অবধি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।